আসসালামু আলাইকুম। দলের প্রয়োজনে তাওহিদ হৃদয় ওপেনিংয়ে ব্যাটিং করতে চান, এই কথাটা তিনি বলেছেন প্রেস কনফারেন্সে। যদি দলের প্রয়োজন হয় ডেফিনেটলি তাওহিদ হৃদয়ের ওপেনিংয়ে ব্যাটিং করার ক্যাপাবিলিটি আছে এবং অন্য অনেকের চাইতেও বেশি আছে। কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশ দলের যে কন্ডিশন, সেই কন্ডিশন অনুযায়ী তাওহিদের প্রয়োজনীয়তাটা ওপেনারের চাইতে মিডল অর্ডারেই সবচাইতে বেশি। কারণ বিগত সময়গুলোতে আমরা আসলে মিডল অর্ডার ব্যাটসম্যানদের ম্যাচিউরিটির জায়গাটা কিংবা স্পিনার এগেনস্টে খুব দৃষ্টিকটুভাবে কাপাকাপি করার জায়গাটা অনেক বেশি মাত্রায় দেখেছি। তো যে কারণে ক্যাপাবিলিটি থাকা সত্ত্বেও তাওহিদ হৃদয়ের এই যে ওপেনিং করার যে ব্যাপারটা, এটা আমরা আসলে ওইভাবে ইউজ করতে পারবো না বলে আমার কাছে মনে হয়। কারণ তাওহিদকে ওপেনিংয়ের চাইতে আমাদের মিডল অর্ডারে বেশি প্রয়োজন। তবে কেন তাওহিদ হৃদয়ের ওপেনিং করার ক্যাপাবিলিটি রয়েছে সে ব্যাপারে যদি আমরা একটু ব্যাখ্যা করি, তাহলে বিপিএলে তাওহিদ হৃদয় যখন ওপেনিংয়ে ব্যাট করতে নেমেছেন সবচেয়ে সফল তিনি ওপেনিংয়েই হয়েছেন। তিনটা বড় বড় নক তার আছে। একটা আছে জাস্ট লাস্ট বিপিএলেই তিনি 109 রানের ইনিংস খেলেছেন। তার ঠিক ইমিডিয়েট আগের বিপিএলে তিনি ওপেনিংয়ে নেমে 82 রানের একটা ইনিংস খেলেছিলেন। 2023 সালের বিপিএলে তিনি ওপেনিংয়ে নেমে 85 রানের একটা ইনিংস খেলেছিলেন। ইভেন 2023 সালের বিপিএলে ওপেনিংয়ে নেমে তাওহিদ হৃদয় 2টা হাফ সেঞ্চুরি করেছিলেন। আপনি যদি আলটিমেটলি তাওহিদ হৃদয়ের বিপিএলে ওপেনিংয়ের পরিসংখ্যানটা একটু লক্ষ্য করে দেখেন তাহলে, বা টি-20 ক্রিকেটে অর্থাৎ আমাদের যে ডোমেস্টিক টি-20 ক্রিকেট, সেখানে তাওহিদ হৃদয়ের ওপেনিংয়ের পরিসংখ্যানটা লক্ষ্য করে দেখেন তাহলে গত বিপিএলে তাওহিদ হৃদয় 5 ইনিংসে 180 বলে 276 রান করেছেন অ্যাজ অ্যান ওপেনিং ব্যাটার। 69 গড়ে ব্যাটিং করেছেন, 153 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। ডট বল পার্সেন্টেজটা মাত্র 35.6, 12টা ছক্কা মেরেছেন, 29টা 4 মেরেছেন এবং 109 রানের ইনিংস তিনি খেলেছেন। এর আগের বিপিএলও যদি আপনি চিন্তা করে দেখেন 31 গড়ে ব্যাটিং করেছেন। তার আগে 2023 সালেও তিনি ওপেনিংয়ে নেমে 40 গড়ে ব্যাটিং করেছেন। দ্যাট মিনস ওপেনিং ব্যাটার হিসেবে তার কিন্তু সুখ্যাতি আছে, বা ডোমেস্টিক ক্রিকেটে ওপেনিং ব্যাটার হিসেবে তিনি ব্যাটিং করেছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু যে আবারও বলছি, বাংলাদেশ দলের যে কনটেক্সট, সেই কনটেক্সট অনুযায়ী আমরা এশিয়া কাপটা যদি চিন্তা করি, আমরা দেখেছি যে মিডল অর্ডারে ব্যাটসম্যানদের একটা অসহায় কাপাকাপিত্বর একটা ব্যাপার দেখেছি এগেনস্ট দ্য স্পিনার্স। এবং আপনি যদি নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম টি-20 ম্যাচটা চিন্তা করেন, উইকেটের কন্ডিশনটা যেরকম ছিল, আমরা তানজিদ তামিমকে স্ট্রাগল করতে দেখেছিলাম, আমরা লিটন কুমার দাসকে স্ট্রাগল করতে দেখেছিলাম। সেই জায়গাটায় তাওহিদ যেভাবে বুদ্ধিটা খাটিয়ে ক্রিজের ডেপথটাকে ব্যবহার করে ব্যাটিং করেছেন, দেখবেন তাওহিদের ব্যাটিংয়ের কি ফিচার ছিল, তিনি ক্রিজের ডেপথটাকে ব্যবহার করে ব্যাটিং করছেন, অর্থাৎ পিছনে গিয়ে ব্যাটিং করছেন। সো এই যে অ্যান্টিসিপেশনটা, এই অ্যান্টিসিপেশনটা করে দেন মিড ওভার্সে বাউন্ডারি স্কোর করার ক্যাপাসিটির জায়গাটা, এটা বাংলাদেশের খুব বেশি ব্যাটসম্যানদের নাই। আমাদের একটা খুব ভুল মিথ প্রচলিত আছে যে মিডল অর্ডারে শুধুমাত্র টি-20 ক্রিকেটের স্ট্রাইক রোটেশনটাই খুব ইম্পর্টেন্ট। না, মিডল অর্ডারে স্ট্রাইক রোটেশনের চাইতেও স্ট্রাইক রোটেশন করে মাঝখানে বাউন্ডারি বের করতে পারাটা, অর্থাৎ ফিল্ডার যখন 5 জন বাইরে, এই সময়টা বাউন্ডারি বের করতে পারার ব্যাটসম্যানের আসলে আমাদের মিডল অর্ডারে অনেক বেশি মাত্রায় অভাব। এবং এটা ফ্রম দ্য ভেরি বিগিনিং, বাংলাদেশ ক্রিকেটে ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি বলবো যে আফটার মোহাম্মদ আশরাফুল, আফতাব আহমেদ, মুশফিকুর রহিমের কাছ থেকে আমরা ওই জায়গাটা পেতাম। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে আমরা শেষের দিকে ওই জায়গাটা পেতাম, সাকিব আল হাসানের কাছ থেকে পেতাম। বাট তারা যাওয়ার পরে মাঝখানে একটা কিন্তু ভ্যাকুয়াম তৈরি হয়েছিল। ইভেন মুশফিকুর রহিমের টি-20 ক্যারিয়ারের শেষের দিকেও কিন্তু আমরা এই জায়গাটা একটা ভ্যাকুয়াম পেতাম, যেখানে আসলে মিড ওভার্সে বাংলাদেশ খুব বেশি স্কোর করতে পারতো না বা বাউন্ডারি মারতে পারতো না। মিড ওভার্সেতে বাংলাদেশ খুব বেশি বাউন্ডারি মারতে পারতো না। আমার মনে আছে 2015-16 সময়টায় যখন সাব্বির রহমান এবং সাকিব আল হাসান 3-4-এ পরপর ব্যাটিং করতেন, ওই সময়টা বেশ ভালো ছিল, বা মিড ওভার্সে বাংলাদেশ খুব ভালো স্কোর করতে পারতো, মানে বাউন্ডারি মারতে পারতো। মুশফিকুর রহিম 2017-18 ওই সময়টাতে, যদি নিদাহাস ট্রফির কথাটা আমরা চিন্তা করি, ওই সময়টাতে মিড ওভার্সে বেশ ভালো বাউন্ডারি মারতে পারতেন। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের কিন্তু মিড ওভার্সে বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটি বাংলাদেশের ব্যাটসম্যানদের খুব ইরেগুলার। এই জায়গাটা তাওহিদ হৃদয়ের মিড ওভার্সে বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটি আছে। আপনি যদি প্রথম ম্যাচটা চিন্তা করে দেখেন তাহলে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ছিল যে ইনিশিয়ালি তাওহিদ যে কাজটা করেছেন, যেহেতু তার জন্য সিঙ্গলস অ্যালাউ করে দেওয়া ছিল, একটা অ্যাডভান্টেজ তিনি পেয়েছেন যে সিঙ্গেল ব্লক করে নেয় নিউজিল্যান্ড কিন্তু তার জন্য সিঙ্গলসটা অ্যালাউ করে দিয়েছিল। সো সিঙ্গলসটা অ্যালাউ করে দেওয়ার কারণে তিনি কিন্তু ইনিশিয়ালি স্লো পুশ করে 2 রান নিয়েছেন। আপনি 51 রানের মধ্যে 25 রান তিনি দৌড়ে নিয়েছেন, এর মধ্যে 8 রান তিনি নিয়েছেন শুধুমাত্র ডাবলস, অর্থাৎ 4টা 2 নিয়েছেন। সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ছিল যে সিঙ্গলসটা যেহেতু অ্যালাউড ছিল, হি জাস্ট মেড দ্য বেস্ট ইউজ অফ ইট। এবং অ্যালং উইথ দ্যাট হি অলসো স্কোর দ্য বাউন্ডারিজ। আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানদের মিড ওভার্সে কিন্তু বাউন্ডারি স্কোরিং করার দক্ষতার জায়গার একটা অনেক বড় অভাব আছে। এই জায়গাটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে পারভেজ হোসেন ইমন এবং তাওহিদ হৃদয়, দেখেন পারভেজ ইমনও কিন্তু ওপেনার, কিন্তু আমাদের অন্যান্য ব্যাটসম্যানরা মিডল অর্ডারে যারা আসলে প্রতিষ্ঠিত মিডল অর্ডার ব্যাটসম্যান, তাদের দক্ষতার জায়গাটার অভাব আছে দেখেই পারভেজ ইমনকে মিডল অর্ডারে শিফট করতে হয়েছে, বিকজ হি ক্যান স্কোর দ্য বাউন্ডারিজ ডিউরিং দ্য মিড ওভার্স ওয়েন দেয়ার আর 5 ফিল্ডার্স
আউটসাইড দ্য 38 সার্কেল। সো এই জায়গাটাই খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে তাওহিদ হৃদয় ওপেনিং করার ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, বাট অ্যাপার্ট মানে ইনস্পাইট অফ দ্যাট তাওহিদ হৃদয়কে মিডল ওভার্সে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ আমাদের বাংলাদেশে সত্যি কথা বলতে মিড ওভার্স হ্যান্ডেল করার মতো ব্যাটসম্যানের জায়গাটা আসলে নাই, দক্ষতার জায়গাটা খুব কম ব্যাটসম্যানেরই আছে। দর্শক কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।